আচ্ছা, এইখানে বেসিক্যালি যেটা বোঝানো হচ্ছে এটাকে বলা হয় বায়ট-স্যাভার্টের সূত্র। তোমাকে এই সূত্র বোঝানোর আগে আমি কিছু জিনিস বোঝাচ্ছি, খেয়াল করে দেখো। সবাই বলো তো, স্ক্রিন শেয়ার হয়েছে? স্ক্রিনের লেখা দেখতে পাচ্ছ কিছু? মানে অন্ধকার দেখতে পাচ্ছ তো? জি ভাই, অন্ধকার। এই তো, বিয়ের দিক নিয়ে কিছু কথা বলবো, যেগুলা তোমাদের অনেক কষ্ট লাগবে বুঝতে। দেখো, একটা তারের মধ্যে যদি এইভাবে তড়িৎ প্রবাহ চলে, তাইলে চলমান কারেন্টের কারণে তার চতুর্দিকে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। সেই চৌম্বক ক্ষেত্রটা তারের দিকে যদি তুমি বুড়া আঙ্গুলটা দিয়ে দাও, তাহলে বাকি আঙ্গুলগুলা যেদিকে থাকবে, যেদিকে ঘুরবে, এদিকে তো ঘুরবে। চিন্তা করে দেখো, এই দিক বরাবর এইভাবে 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 চতুর্দিকে চৌম্বক ক্ষেত্রের বলরেখাগুলা সৃষ্টি হয়। চৌম্বক ক্ষেত্র বিয়ের দিক এরকম হয়। যদি তড়িৎ প্রবাহটা উপরের দিকে না যায়, নিচের দিকে এই দিকে আসে, তাইলে তুমি আবারও বুড়া আঙ্গুল এইখানে দিবা, এবং বুড়া আঙ্গুল উপরের দিকের থেকে দিলে দেখবা তোমার হাতের বাকি জিনিসগুলো, বাকি আঙ্গুলগুলো এই পাশে থেকে যাবে। তার মানে এমনে জিনিসটা ঘুরতেছে, এমনে এমনে এমনে, এইভাবে করে। তোমাদের অনেকের মাথায় মনে হচ্ছে যে এই দুইটা তো একই মনে হয় আঁকলো ভাই, এটা তো এইটাও এমন এমন লাগতেছে, ওটা এমন এমন লাগতেছে। আসলে কিন্তু তা না। কথাটা আবারও বললাম, আসলে দুইটা ছবি আলাদা। এটাকে আরও ভালো করে বুঝাচ্ছি। 3D ফিল করার জন্য আঁকাআঁকি করতে হবে। এটা মনে করো টেবিল, টেবিলের মধ্যে রাখলাম একটা তার। এই যে তার, কারেন্ট যাচ্ছে এই দিক বরাবর, আই। এখন ওই যে আমি একটু আগে যেটা শিখাইলাম, বুড়া আঙ্গুল ওই দিকে কারেন্টের দিকে দিবা, আর বাকি আঙ্গুলগুলা যেদিকে ঘুরবে, কলের মতো ঘোরাও চিন্তা করো, তাহলে দেখবা এই মোড়া দিয়ে দিকটা হলো এই দিকে, আর এই পাশে হলো দিকটা এই দিকে। মানে আমি বলতে চাচ্ছি এই দিক দিয়ে হলো ঢুকবে, আর ওই দিক দিয়ে বেরোবে। এটা ফিল করতে পারতেছ কে বলো তো? আঙ্গুল দিয়ে অনুভব করতে পারতেছ কেউ? তোমাদের মধ্যে কেউ কি বুঝতেছ কি বলতেছি আমি? টেবিলের মধ্যে দিয়ে ঢুকবে একটা রেখা, আর একটা রেখা বের হয়ে যাবে নিচ দিয়ে। কেউ মনে হয় বুঝো নাই। বুঝতেছি ভাইয়া। ধ্রুব আসছে। তো যে কথাটা বলতেছিলাম, তড়িৎ প্রবাহের দিক নির্ণয়ের অনেকগুলা বিষয় আমরা যদি জানতে চাই, তড়িৎ প্রবাহ না, চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করার ব্যাপারে আমরা ডিটেইলে আলোচনা করতে চাচ্ছি। সেটার মধ্যে আমি যদি একটা পাইপ দিয়ে বুঝাই, যারা বুঝো নাই তাদের জন্য, মনে করো এটা তার, এদিক দিয়ে প্রোটনগুলা চলতেছে, প্লাস চার্জগুলা। এই পাইপের এইদিকে বুড়ো আঙ্গুল দিবা, আর বাকি আঙ্গুলগুলা দিয়ে ঘোরান দিবা। এই পাইপের মধ্যে যদি একটা স্ক্রু থাকতো, সেটাকে যদি তুমি ঘুরাইতা এইভাবে করে, স্ক্রু সবসময় লাগানোর মতো করে ঘোরাবা, খোলার মতো করে না। তোমার বাসার ট্যাপ কলে ঘুরান দিলে সেটা কিভাবে ঘুরতো? এইদিকে ঢুকতো, ওদিক দিয়ে বাইরে যেত, এইদিকে ঢুকতো, ওই দিক দিয়ে বেরো যেত। যদি আমি একটা টেবিল আঁকতাম, তাহলে আমি এই যে এটা যদি তার হইতো, আমার বলতে হয়তো এই দিক দিয়ে ঢুকে যাচ্ছে বলরেখাটা, তারপর টেবিল ভেদ করে এই দিক দিয়ে ওই পাশে বেরোয় আসতেছে। আমি যদি আঁকি তাহলে এরকম দেখা যাবে, এই রকম জিনিসটা এদিক দিয়ে উঠতেছে, ওদিক দিয়ে বেরোয় যাচ্ছে। কে বুঝতে পারতেছ না 3D জিনিসটাকে? এভাবে এভাবে ঘুরতেছে। যে বুঝতে পারতেছ না সে একটু বলো ভাইয়া ভাইয়া ভাইয়া, কিছু ডান কিছু। হাত নাকি বাম হাত দিব? হ্যাঁ, বুঝি না। ডান হাত নাকি বাম হাত দিব বলতেছি। ডান হাত, ডান হাত, হাই হাই, ডান হাত, বাম হাত আনবা না কোথাও।
ফিজিক্সের কোথাও বাম হাত ঢোকায় না। বাম হস্ত ফ্লেমিংয়ের রুল আছে, সেটাও অ্যাপ্লাই করার দরকার পড়বে না। আমি এমনভাবে শিখিয়ে দেবো যে ডান হাত দিয়ে সব কাজ চলে যাবে, বাম হাতের কোনো কাজ দরকার পড়বে না। একটা হাত বাইসে গেল তোমার। ডান হাত দিয়ে যদি তুমি ভাইয়া এখানে বলো তো কি বললা? হ্যালো হ্যালো হ্যাঁ শুনতেছি, বলো। হ্যালো হ্যালো করার দরকার নাই তো। ভাইয়া, আমি তো আগের ক্লাসগুলি করি নাই, তাহলে কি ক্লাসটা করা উচিত হবে নাকি আগেরগুলো দেখে এটা করা উচিত হবে? না, এটা করতে পারবা। এখানে ফার্স্ট ইয়ারের বাচ্চাদেরও নিয়ে আসছি, কোনো ঝামেলা হবে না। যা যা আছে এই ক্লাস স্বয়ং সম্পূর্ণ ক্লাস, তেমন কোনো ঝামেলা নাই। আচ্ছা এই ক্লাসের সাথে অন্য ক্লাসের কোনো মিল পাবা না, সো প্রবলেম হবে না। চলো করি। সো যারা লেট করে আসছো আর যারা বুঝো নাই সবার জন্যই আবার কাজটা ফিরে আসি। বেসিক্যালি টপিক বলে ফেলো, এই পুরো ক্লাস বইয়ে এই টপিকই আমরা শিখবো বলতে পারো। বি এর দিক নির্ণয়, এটা বুঝতে তোমাদের মোটামুটি সেকেন্ড ইয়ারের সবচেয়ে বেশি কষ্টকর ক্লাস এটা হইতে পারে বলতে পারো। তোমাদের মনে হবে যে এটার থেকে কষ্ট আর কোনো দিনও লাগে নাই মনে হয়। যাই হোক, আর অনলাইনে এটা বোঝানো তো আরও কঠিন একটা কাজ, যেটা আমি এখন করব তোমাদের সাথে। বি আসলে চৌম্বক ক্ষেত্রর বলরেখা দ্বারা বোঝাচ্ছে, চৌম্বক ক্ষেত্রের তীব্রতা বোঝাচ্ছে। যদি একটা তারের মধ্যে দিয়ে এইভাবে কারেন্ট চলে আই, তাহলে তার চতুর্দিকে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এবং সেটা দিক নির্ণয় করার উপায় হলো, এই দিক বরাবর বুড়ো আঙুলটাকে রাখবা, যে দিক বরাবর কারেন্ট যাচ্ছে ওই দিকে বুড়ো আঙুলটাকে রাখবা। আর তারপরে কল যেভাবে লাগাও, স্ক্রু যেভাবে লাগাও, সেই টেকনিকে তুমি যদি ঘোরাও, হাতটা এইদিকে ঘুরবে আর স্ক্রুটা লাগবে। যদি এখানে একটা স্ক্রু থাকতো, স্ক্রুটাকেও আঁকি, এই যে এখানে একটা যদি স্ক্রু থাকতো এরকম, এই স্ক্রুটাকে তুমি যদি ঘোরাও লাগানোর জন্য, তখন কি হবে, তোমার এই আঙ্গুলগুলা, এই যে এই আঙ্গুলগুলার যে দিকে যাবে, যেদিকে ঘুরবে, সেই দিক বরাবরই আসলে চৌম্বক ক্ষেত্র বি তৈরি হয়। এখন আমি চৌম্বক ক্ষেত্র বি এর দিকটা দেখাচ্ছি। এটা হলো এই দিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরোয় যাচ্ছে, ঠিক অনেকটা এরকম, অনেকটা এরকম। মানে ডান দিক দিয়ে ঢুকতেছে, বাম দিক দিয়ে বেরোয় যাচ্ছে। তোমরা কি আঙ্গুল ঘুরিয়ে ব্যাপারটা বুঝতেছো, যে তোমার হাতের আঙ্গুলগুলো এইভাবেই ঘুরতেছে, এইভাবে ঢুকে এইভাবে বেরোচ্ছে। ফিল করতে পারতেছো জিনিসটাকে? কেউ কি ফিল করতে পারো নাই? কেউই বুঝো নাই যা বুঝাইছি? বুঝছি ভাইয়া। একজন বুঝছে আর কেউ বুঝে নাই বললো। ওকে, আমরা আরও ডিটেলে যাই। এখন আরও অনেক ডেন্স জিনিস আঁকবো আমি। পুরো একটা স্ল্যাব আঁকবো, একবার একটা বিল্ডিংয়ের একটা স্ল্যাব আঁকে ফেলছি। দেখো, 3D ফিল করানোর জন্য তোমাদের। এইখানে যদি তারটা থাকে, এইদিকে কারেন্ট যদি যায়, তাহলে আমি বলছি এই দিক বরাবর একটা স্ক্রু ধরে ঘুরান দিবা, যেদিকে স্ক্রুটা ঘুরাইলে লাগবে সেই দিক বরাবরই বিয়ের দিক কাজ করবে। তো আমি ঘুরাই, দেখো স্ক্রুটা এমনি ঘুরাইলে লাগবে, তার মানে দিকটা হবে এরকম, অনেকটা এদিক দিয়ে ঢুকবে ওই দিক দিয়ে বের হয়ে যাবে, অনেকটা এই রকম। পাশ দিয়ে যদি দেখাই তোমাকে জিনিসটাকে, এই রকম এই রকম। তো আমি যদি ডানের দিক বলি তাহলে দেখাইতে হবে যে ডানে দিকটা হলো নিচের দিকে ঢুকতেছে, আর বামে যদি বলি দিকটা উপরের দিকে উঠে আসতেছে। এই হলো বি এর দিক। এইটুকু বুঝো নাই কে? সে একটু বলো আমাকে যে ভাইয়া বুঝি নাই। এখানে যদি একটা ঘড়ি আঁকতাম, ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে বিটা, একটু চিন্তা করে দেখো। তড়িৎ প্রবাহের পিছন দিকে ঘড়ি ধরে তুমি চিন্তা করতে পারো যে এইভাবে জিনিসটা ঘুরতেছে। সবাই বুঝছো? যখন বলি বুঝছো কি না তখনও বলো কিছু বলো না, আর যখন বলি বুঝো নাই কে তখনও কিছু বলো না। সবার বাড়ি একদম কি বলবো, দেখো সবার বাড়ি চাঁদে। যদি কারেন্টটা এইদিকে চলতো তখন আমি কিন্তু স্ক্রুটা ধরতাম এইখানে, বা বৃদ্ধা আঙ্গুলিটা এই দিকে দিতাম, তখন কিন্তু বুড়া আঙ্গুলটা
ঘুরতো হইলো এই দিকে, বাকি আঙ্গুলগুলো এই দিকে থাকতো। তার মানে তখন এই দিক দিয়ে ঢুকে যেত, এই দিক দিয়ে বেরোয় আসতো। বলরেখাগুলো দেখতে এরকম এরকম হইতো, এদিক দিয়ে ঢুকতো, এদিক দিয়ে বেরোয় আসতো। জিনিসটাকে আরেকটা ডাইমেনশনে নিয়ে ফিল করাইতে পারবো আমি তোমাকে। দেখো, এবার নিচ থেকে উপরের দিকে রেখা আঁকতেছি, তার আঁকতেছি। এই যে একটা তার, তারটা বেঁকা হয়ে গেছে বেশি। কেউ এখানে এমন থাইকো না যে শপথ করে বসে রয়েছ যে বুঝবো না, ভাই যাই কইব বুঝুম না। বইটা আমাদের স্যারেরা এরকম কথা বলে যে এখানে 60% ছাত্র আছে যারা শপথ করে আসছে বুঝবো না, কিছুই যাই বলবো কিছুই বুঝবো না, ইচ্ছা করে বুঝবো না। এরকম কেউ থাইকা থাকলে আগে মন বদলে ফেলো, কারণ তোমার আমি বুঝামই। দুইটা তার খেয়াল করার চেষ্টা করো, দুইটা তার, একটা নিচ থেকে উপরে একটা উপর থেকে নিচে নামতেছে। আর আমি 3D স্পেসে একটা প্লেন লাগিয়ে দিছি তারের মধ্যে। এখন আমি যে কথাটা তোমাদের বলতেছি এতক্ষণ ধরে, এটা আবারও বলবো। বৃদ্ধাঙ্গুলি দিয়ে এই আঙ্গুলগুলা কোন দিকে ঘুরে খেয়াল করো। এই আঙ্গুলগুলার দিক বরাবরই চৌম্বক ক্ষেত্র বি এর দিক ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ, একটা তারের চতুর্দিকে ঘুরতে থাকে। তা আমি যদি বি এর দিক আঁকতে চাই, দিকটা হবে এই রকম, এই রকম, এই রকম, এই রকম, এইগুলা হবে। এরপরে যদি কেউ না বুঝে থাকো বইলো, তারে বুঝাই দেবো আবার। আর এই জায়গায় যদি বৃদ্ধা আঙ্গুলিটা দাও, তাহলে এইরকম এরকম বাকি আঙ্গুলগুলো ওইদিকে যাবে, তার মানে এমনি ঘুরবে। অথবা এই জায়গায় যদি একটা ঘড়ি ধরো, ঘড়ি ধরে ঘড়ির কাটার দিক, ঘড়ির কাটা দেখবা ওইদিকে ঘুরতেছে, এখানেও ঘড়ি ধরতে পারতা। তুমি ঘড়ি ধরো, আঙ্গুল ধরো, স্ক্রু ধরো, যা খুশি ধরো, সমস্যা নাই। এইদিকে যদি ঘুরে, তার মানে হলো, তার মানে কি, তার মানে হলো এই দিকে ঘুরতেছে জিনিসটা। এইখানে এইখানে জিনিসটাকে ঠিক এঁকেছি কি না, ঠিক আঁকি নাই, এই ছবিটা ভুল আঁকা হয়েছে, হাতটা ভুল আঁকা হয়েছে, হাতটা উল্টা হবে। তোমার হাতটা হলো এই দিকে যাবে, এই যে উল্টা দিক থেকে স্ক্রু ধরলে তো এরকমই ধরতে হবে। এইদিকে আয়ের দিক বরাবর বৃদ্ধা আঙ্গুলিটা দিবা, বাকিটা এমনি ঘুরবে। এতক্ষণ ধরে হাতটা ভুল আঁকতেছিলাম, সরি ফর দ্যাট। এরকম ঘুরবে জিনিসটা। দুইটা ছবির মধ্যে দিক আলাদা, এটা হলো এন্টি ক্লকওয়াইজ দিক ঘুরতেছে, আর এটা ক্লকওয়াইজ ঘুরতেছে। যদি আমরা বলি এই জায়গাটায় যদি একটা দেওয়াল দিয়ে জিজ্ঞেস করি এই দেওয়ালের মধ্যে রেখাটা কেমনে কাজ করতেছে, আমি যদি এখানে একটা হলুদ একটা দেওয়াল সৃষ্টি করি এই রকম, তাইলে এই এই রেখাটা কি হচ্ছে, এই রেখাটা এমনে এমনে যায় এমনি বেরোয় আসতেছে, তাহলে এই এখানে কি করবে, এই দেওয়ালটারে ভেদ করে এমনি বেরোয় আসবে। আর এইখানে যদি একটা দেওয়াল দেই, তাহলে এগুলা কি করতেছে, ঢুকতেছে, এইখানে যায় ঢুইকে ভিতরে ভেদ করে খেচাং করে ঢুকে যাবে। বাম দিক দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বাইরে হয়। হ্যাঁ, এই তো ঠিক বলছো। এটা হলো এই দিকে বাম দিকে ঢুকবে, ডান দিক দিয়ে বাইরে আসবে। আর এটার ক্ষেত্রে কি হবে বকুল বলো তো? ডান দিক দিয়ে ঢুকে বাম দিক দিয়ে বাইরে। গুড, ভেরি গুড। ফিজিক্সে এই সাইনটাকে দেওয়ার একটা উপায় আছে, সেটা এখন দেখাই দিচ্ছি। যারা কিছুই বুঝো নাই তারা এই যে এখন করবা কি মুখস্থ করে ফেলাইবা, কিছু বোঝার দরকার নাই, বেশি বেশি বুঝে কি করবা। কিন্তু বেশি বুঝলে কিন্তু তোমার এই যে টপিকটা সেটা রিলেটেড সমস্ত প্রশ্ন অ্যান্সার করতে পারবা। এরকম হইলে আয়ের দিক যদি এটা হয়, বি এর দিক হবে ডানে হবে, ঢুকে যাচ্ছে, ঢুকে যাওয়াকে আমরা বুঝাই ক্রস দ্বারা। এটার একটু সায়েন্সটা বুঝো। একটা ক্রস মানে হলো এইভাবে এইভাবে তৈরি করা একটা তীরের পিছনের অংশ, ক্রস মানে বোঝায়। একটা তীর হইলো, যদি এরকম আঁকি আমি একটা তীর, দেখো আমরা যখন ডট মারি তখন মানে হলো, ডটের মানে হলো এই যে তীরের মাথাটা, হেড, আর এটা হলো তীরের লেগ।
যখন আমরা খাতার মধ্যে ডট চিহ্ন দেই তার মানে হলো তীরটা ওই দিক থেকে বের হয়ে আসতেছে এইভাবে। আর আমরা খাতার মধ্যে যখন ক্রস চিহ্ন দেই ফিজিক্সে, তার মানে হলো খাতা ভেদ করে ভিতরে ঢুকে যাচ্ছে তীরটা। কারণ এই যে ডটের পিছনে তীরের পিছনের অংশ তো এরকম ক্রস দেখতে, আর মাথাটা ডটের মতো দেখতে, চুক্কা মাথা। তোমার এই মাথা দেখলে ভয় পাইতে হবে যে হায় হায় এটা তো আমার দিকে আসতেছে, ধায়ে আসতেছে। আর যদি ক্রস দেখো তাহলে বুঝবা যে না, ঝামেলা নাই, খাতার ভিতরে ঢুকে যাচ্ছে। এ কী করলাম, আচ্ছা কেটে ফেলছি, সমস্যা নাই। এটা হলো আই। এখন যদি বলা হয় এই জায়গাটায় দিক কি হবে, ক্রস না ডট, এইখানে কি হবে, ডট না ক্রস, তুমি বলবা এই জায়গায় হবে ক্রস, কারণ এদিক দিয়ে ঢুকে যাচ্ছে, আর ওইটা হবে ডট, এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। এটার কারণ কি, একটু আগে আমি ছবি এঁকে দেখাইছিলাম যে জিনিসটা এখান দিয়ে বাইর হয়ে এদিক দিয়ে ঢুইকা এইভাবে ঘুরতেছে। একটু আগের ছবিটা মনে করো, তাহলে বুঝতে পারবা। কে বুঝো নাই, ডানে ডট কেন, বামে ডট কেন, ডানে ক্রস কেন, সে একটু বলো যে ভাইয়া বুঝতেছি না, আরেকটু বুঝাইলে ভালো হইতো, আরেকটু বুঝো। এখন দেখো এইখানে যদি আমরা আসি, নিচের দিকে আসতেছে, তার মানে নিচের দিকে আসলে আমরা যদি বুড়ো আঙ্গুলটা রেনে ধরি, এই দিকে ঘোরাইতে হবে বাকি আঙ্গুলগুলারে। এই দিকে মানে হলে এটা ঢুকতেছে, আর ওই দিক দিয়ে এটা বের হয়ে আসতেছে। তার মানে এই দিকে হবে ক্রস, আর এই দিকে হবে ডট। এইবার কিন্তু ডানে দুইটারে সেপারেট করে দিই, নাইলে আবার ভেজাল করে ফেলা যায় নাকি। দেখো উপরের দিকে গেলে এটা বামে ডট, ডানে ক্রস, নিচের দিকে গেলে তার উল্টা। এতটুকু বুঝলা? তাহলে এখন ডানে বামে গেলে কি হবে সেটা একটু দেখাই দিতেছি। সেটাও সহজ, যারা বুঝছো তাদের চারটা জিনিস মুখস্থ করার দরকার নাই, চারটাই সহজ, এক নিয়ম। আর যারা বুঝো নাই, তারা চারটা ছবি আলাদা আলাদাভাবে মনে রাখবা নার্সারির বাচ্চাদের জন্য। এটা এইদিকে কারেন্ট গেলে এদিকে হবে ক্রস, ওইদিকে হবে ডট। ডটটা ভালো দেখা যাইতেছে না। দিলা। আর এইদিকে যদি কারেন্টটা আসে তখন ডানে ক্রস, বামে ডট, মানে এদিক দিয়ে বের হয়ে এসে কারেন্টটা ওইদিকে ঢুকে এইভাবে ঘুরতেছে কারেন্টগুলা। এই চারটা ছবির মধ্যে চারটার একটাও বুঝো নাই কে আসো, আর চারটাই বুঝছো কে আসো? বুঝছি ভাই আমি। দুইজন বাজার। ভাইয়া ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি একটা মিশনে সাকসেসফুল হয়েছি যে একটা চলমান তারের মধ্যে, চলমান তার না, চলমান কারেন্ট যে তারের মধ্যে দিয়ে যাচ্ছে তার চতুর্দিকে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয় সেটার দিকটা তোমাদের ভিজুয়ালাইজ করাইতে পারছি অনলাইনে। এতটুকু যদি আমি করতে পারি তাহলে অনেক বড় একটা কাজ করে ফেলছি। এখন আমি যে জিনিসটা শেখাবো এটাকে বলা হয় জাস্ট ভেক্টরের সিম্পল কথা। যেহেতু এখানে ফার্স্ট ইয়ারের বাচ্চারাও আসো, এর জন্য ভেক্টরের গুণের কিছু কথা বলবো। ভেক্টর গুণ আবিষ্কার হয়েছে কোথা থেকে একটু চিন্তা করে দেখো। দুইটা সংখ্যারে যখন 2 × 3 করে আমরা 6 বলি, এগুলো কোথা থেকে আবিষ্কার হয়েছে? যখন দুই সাইজের দুইটা পাথর, 2 কেজি 3টা পাথর নিয়ে আমরা কাজ করি, তখন এদের ওজন বের করার সময় বিজ্ঞানীরা চিন্তা করলো যে এইভাবে যোগ করি, কত হয়? 3 × 2 বা 6। যোগ করার পর তারা চিন্তা করে দেখলো একই জিনিস 3 বার আছে, তাইলে লেখা যায় না? 3টা গরু থাকলে আমরা একটা গরু দেখা বলি 3টা গরু, তাহলে 2 বার আছে, 3 বার আছে, 1 বার আছে, 2 বার আছে, 3 বার আছে, তাহলে 3টা 2 আছে লেখা যায়। সেইখান থেকেই বিজ্ঞানীরা চিন্তা করলো যে আমরা একটা গুণ চিহ্ন আবিষ্কার করতে পারি। একই রকম জিনিস আছে, সেটারে মাল্টিপ্লাই হয়ে কত ইফেক্ট হয়। করোনা একাই ভাইরাস, তার মাল্টিপ্লাই হয়ে কত ইফেক্ট হয় সেটা আমরা জানতে চাচ্ছি। আমরা আসলে এই যে সুন্দর সুন্দর স্লাইড ছিল তোমাদের পড়ানোর উদ্দেশ্যে, কিন্তু ভেক্টরের বেসিক কনসেপ্ট না থাকলে এই জিনিসগুলো এখন আমি তোমাদের পড়াইতে পারতেছি না। সো বায়ট-স্যাভার্টের সূত্রের মাধ্যমে চৌম্বক ক্ষেত্রের তীব্রতা বের করা যায় সেকেন্ড পেপারে, কিন্তু আমি সেটা পড়াইতে পারতেছি না। রিজনটা হলো চৌম্বক ক্ষেত্রের তীব্রতার মান বের করার সূত্র তো তুমি তখন শিখবা যখন এটা কোন দিকে কাজ করতেছে সেটা ফিল করতে পারবা। এখন আসো, এইটা ফিল করার জন্য দিক নিয়ে অনেক আরও ডেপথে যাইতে হবে। ভেক্টরে ভেক্টর প্রোডাক্ট বা ভেক্টর গুণন নিয়ে কথা বলবো।
দুইটা ভেক্টরকে যদি আমরা গুণ করতে চাই, এ আর বি দুইটারে গুণ করতে চাচ্ছি, বিজ্ঞানীরা চিন্তা করলো গুণ করে দেয়, ভালো কথা, কিন্তু গুণ করে কী লাভ? দুইটা ভেক্টর রাশি প্রকৃতিতে কিভাবে বিহেভ করে সেটা তো দেখতে হবে, নাহলে আমরা গুণ আবিষ্কার করার দরকার নাই। তো ভেক্টর আদেও গুণ করা যায় কি না, কোনো কাজ হয় কি না দেখা যাক। পৃথিবীতে খুঁজে বের করলো সায়েন্টিস্টরা যে একটা দিকে বল প্রয়োগ করলে যদি সরল দোলকটায় বলটা ঝুলে দিয়ে বল প্রয়োগ করো, বলটা এইখানে চলে আসবে, এই দিকে চলে গেল সামথিং এস, যে বলটা প্রয়োগ করছো এটা এফ, বলও একটা ভেক্টর, সরণ একটা ভেক্টর। এই দুইটা দ্বারা যে লোকটা কাজ করছে সে কইতেছে যে আমার একটু কষ্ট হয়েছে ভাই, এইটা ধাক্কা দিছি, অনেক কষ্ট হয়েছে আমার। সে বলতেছে আমি এটা কিছু করছি যেটা এই দুইটার সাথে সম্পর্কিত। তখন বিজ্ঞানীরা বের করলো, ও আচ্ছা তুমি কাজ করছো, কাজ ডাব্লিউ, কিন্তু সে বল আর সরণের মধ্যে কোনো সম্পর্ক ভালোভাবে খুঁজে পাইল না সরাসরি। তখন সে করলো কি, এই কোণটা থিটা অনুযায়ী ভেক্টরের কম্পোনেন্ট বা উপাংশ গত ক্লাসে পড়াইছি, সুপ্ত মনে হয় ক্লাসটা মিস করছে, 10টায় ছিল বলে সমস্যা নেই, ওরে পড়াই দেবো পরে বলছি। এই এসের একটা কম্পোনেন্ট বা উপাংশ নিলাম বলের দিক বরাবর। তখন বিজ্ঞানীরা বলে, ও আচ্ছা ভালো হয়েছে, এখন তোমার যে কষ্ট লাগছে ওটার কারণ বাইর করতে পারছি, যে তুমি আসলে কাজ করছো। ফিজিক্সে কাজ বলতে যেটা বোঝায় সেটা হলো বলের দিকে কতখানি সরণ ঘটাইতে পারছো, কত গুণ সরণ হয়েছে সেটা বের করতে চাইতেছি। বল যদি এফ দাও আর বলের দিকে যদি কত সরণ হয়েছে সেটা তো আমরা ভেক্টর ইউজ করে বের করলাম, এস কস থিটা পরিমাণ সরণ হয়েছে। তো বলের দিকে সরণ কতখানি হয়েছে সেইটারে বল আর সরণ ঘটাইতে পারার অ্যাবিলিটি দুটারে গুণ করে সায়েন্টিস্টরা বলতেছে যে তোমার কাজ হয়েছে কতখানি সেটা বের করলাম। এখন ও নিজের মাসালে হাত দিয়ে বলতেছে, ওহ বাহ কাজ করে লাইছি তো নাইস, কিন্তু ও বলতেছে আমি কোন দিকে কাজ করলাম? সরণ তো যে কোনো দিকে হইতে পারে, বলও যে কোনো দিকে দিতে পারি। তখন বিজ্ঞানীরা বের করলো সুন্দর করে যে কাজ হইলো তোমার শক্তি থেকে হয়েছে, তুমি যে খাওয়া দাওয়া করছো ইচ্ছে মতো, মুরগি, খাসি, গরু, তারপরে মিষ্টি, সব যে খাবার দাবার খাইছো সেই এনার্জি থেকে কাজটা করতে পারছো। তো বললো আচ্ছা তাইলে তো কাজের কোনো দিক নাই। বললো হ্যাঁ, শক্তির তো দিক থাকার কোনো প্রশ্নই ওঠে না, এটার খালি মানটা বের করলাম আমি, কত গুণ কাজ করতে পারছো, বলের প্রভাবটা কত গুণ বাড়াইতে পারছো, এস কস থিটা দিয়ে গুণ করে এটা বের করলাম। তার মানে বিজ্ঞানীরা তখন খুব সুন্দর করে দেখলো একটা জিনিস, যে এই যে বল আর এই যে সরণ দুইটা ভেক্টর রাশি ছিল, এই ভেক্টর রাশির গুণ করে একটা জিনিস বানানো গেছে, একটা অন্য একটা রাশি পাওয়া গেছে, সেটা কাজ বলতেছি। তাহলে ভেক্টরে গুণ করার একটা সিস্টেম বের করা উচিত। এইখানে কাজ বের করার জন্য যে সিস্টেমটা করছি আমি সেটা কি ছিল? বল আর সরণকে একই দিকে আইনা গুণ করে দিছি। দেখো খেয়াল করে, আবার একটু অন্য একটা কালি দিয়ে দেখাই, অনেক দাগাদাগি করে ফেলাইছি, সরি। এইদিকে ছিল বল, এইদিকে ছিল সরণ, বল আর সরণকে একই দিকে আইনা গুণ করার একটা প্রসেস বের করলো এবং বলল যে এই ভেক্টর রাশি দুইটা থেকে যে রাশিটা বের হবে গুণ করে সেটা হবে স্কেলার রাশি, সেটার কোনো দিক থাকে না। বাস্তবে এরকম কাজের মতো অনেক ঘটনা পাওয়া যাওয়ার পরে বাস্তবিক এই ঘটনাগুলা ভেক্টর গুণ দ্বারা ঘটছে, এই সিদ্ধান্তে সায়েন্টিস্টরা আসলো। তখন তারা আবিষ্কার করলো যে আমরা এই দুটা ভেক্টরকে এক ধরনের গুণ করতে পারি, ভেক্টর গুণের একটা নিয়ম বের করলো, সেটার নাম দিল ডট গুণন। কি নাম দিল? ডট গুণন। তারা বলল যে এই গুণের নিয়ম হইল সোজা কথা, এ আর বি দুটা ভেক্টরকে গুণ করতে হইলে এ বি কে একই দিকে নিয়ে আসবা, তাদের মধ্যবর্তী কোণ যদি কস থিটা হয় সেটা দিয়ে এটা গুণ করবা, তাহলে যে মান আসবে সেটাই হবে ডট গুণনের মান। এটাই হলো গুণ করার পদ্ধতি। এটা কোথা থেকে আসছে, কেন ডট গুণন করলে এ বি কস থিটা আসে? প্রশ্নটার উত্তর হইল নেচারে আমাদের পাওয়া ঘটনাগুলো, ন্যাচারাল রুল থেকে আমরা বুঝতে পারছি যে দুটা ভেক্টর পরস্পরের সাথে গুণ হয়ে কীরকম বিহেভ করতেছে। তখন থেকে আমরা এই ডট গুণন আবিষ্কার করলাম, বের করলাম, ব্যবহার করলাম। প্রকৃতিতে যা আছে সেটাকেই গাণিতিক রূপ দিলাম, এটা আর কিছু না। এটা এমন না যে তুমি বানাইছো, কিসের জন্য বানাইছে, অযথা একটা গুণ কইলো যে এ ডট বি এ বি কস থিটা হয়ে গেল, তাহলে কি হবে? ফিজিক্সে আমরা এমন কোনো কিছু ব্যবহার করি না যেটা প্রকৃতিকে বোঝার কায়দাই হলো ফিজিক্স।
সো আমরা এমন কিছু করি না যেটা আসলে আকাশ থেকে আইনা বসাই দিলাম, ইচ্ছা হইলো এরকম একটা গুণ করে বললাম যে এবি কস এটা হবে, হ্যাঁ মুখস্থ করে এখন এটাই সংজ্ঞা, এরকম কিছু না। ডট গুণনটা এইভাবে আসলো, আমরা দেখলাম প্রকৃতিতে বিভিন্ন ঘটনা দুইটা ভেক্টর রাশির গুণ আকারে প্রভাব এমনভাবে লক্ষ্য করা যায় বলে এরকম গুণের পদ্ধতি আমরা বের করলাম। গেল এটা এক ধরনের গুণ গেল। এইবার আমরা যেটা দেখব সেটা হলো সবারই গরমের দিনে যদি বাসায় এসি না থাকে ফ্যান তো থাকারই কথা। মাথার উপরে ফ্যান আছে বকুল, মান্নান আছে নাকি? আরে ভাইয়া আছে ভাইয়া, ফ্যান আছে। ঘুরতেছে তো ফ্যানটা নাকি? হ্যাঁ ভাইয়া, অনেক স্পিডে ঘুরতেছে। হ্যাঁ। আচ্ছা, স্পিডে ঘুরতেছে কি দ্বারা? তড়িৎ বল দ্বারা, ঠিক কিনা? অবশ্যই। আচ্ছা, ধরো হাত দিয়ে ঘুরাইলা তুমি, তুমি এই যে ফ্যানের পাখার এই দিক বরাবর এই পয়েন্টটাতে হাত দিয়ে ধাক্কা দিলা, মনে করো তুমি তড়িৎ বল, এটা তো এই যে এফ এফ ইলেকট্রিক লেখা দিলাম, এফ লিখি খালি, এফ ইলেকট্রিক না লিখলেও চলে, যাই হোক। বলটা কি রাশি? ভেক্টর রাশি। আর এই যে এটা যে ভেক্টর পয়েন্টে বলটা প্রয়োগ করতেছি সেটা কি রাশি? সেটা সরণ, এফ আর, তাই না? আচ্ছা, এখন আমাকে বলো তো, যদি এইখানে আমি বল প্রয়োগ করি, পাখাটার এই প্রান্তে বল প্রয়োগ করলাম, পাখাটার কি ওই প্রান্তটুকু এইটুকুই অংশ নড়বো নাকি পুরা পাখাটাই নড়বো? কথাটা কিন্তু জটিল লাগতে পারে, একটু সহজ করে বলি। আমি বললাম এইখানে একটা পিন লাগিয়ে দিয়ে একটা লাঠি এইভাবে টানছি, লাঠিটার এই দিকে ধাক্কা দিলাম, লাঠিটা কি এই জায়গাটুকু ঘুরবে না পুরাটুকুই ঘুরবে? পুরা ঘুরবে। পুরোটা ঘুরবে। পুরাটুকু। গুড, ভেরি গুড। তার মানে বোঝা যাইতেছে আমি বল যদি একটা বিন্দুতেও প্রয়োগ করি সেই বলটাই টোটাল লাইন বরাবর চলে আসে, মানে গুণ আকারে বাড়ে, ঠিক কিনা? আমি যদি বলি এফ ওনে প্রয়োগ করছি তাতে কিছু আসে যায় না, এফ এনেও কাজ করে, এনেও কাজ করে, এনেও কাজ করে, একবারে কাজ করার অ্যাবিলিটিটা একবার গুণ হয়ে যাচ্ছে। একটুকু আমরা বুঝলাম, ভালো কথা। তো তাতে কি আসে যায়, এটা ঘুরলো, ঘুরাইলাম, ঘুরিয়া বিজ্ঞানীরা একটা আজব ব্যাপার লক্ষ্য করলো, এই ফ্যান ঘুরানোর পর দেখা যায় বাতাস লাগে। বাতাস তো প্রকৃতিতে রয়েছিল, বাতাসের গায়ে আবার কেরা বল দিতেছে। ফ্যানটাকে যদি আমি তোমাকে কি বলে এন্টি ক্লকওয়াইজ আঁকি, তাইলে ফ্যানটা থেকে বিজ্ঞানীরা দেখলো যে এরকম এই দিকে একটা, সরি এটা তো দেখাই যেতেছে না, এটা আবার কি, আচ্ছা পেন নেই, সরি। এই দিক বরাবর বাতাসগুলা যে রয়েছে তোমার ফ্যানের নিচে, তার গায়ে একটা বল প্রয়োগ হচ্ছে। আজব ব্যাপার, ফ্যানটারে এমনি রাইখা দিছ, ফ্যানটা যখন ঘুরতেছে নিচের বাতাসের গায়ে বল প্রয়োগ করতেছে, ফ্যান তো ঘুরাইতেছি আমি এইরকম এই দিকে, বলটা প্রয়োগ করছি কিন্তু যে প্লেনে, বলটা হলো এই দিকে কাজ করতেছে আর বাতাসটা হলো এই দিকে নিচের দিকে নামতেছে। বাতাসের দিকে কি আদৌ বল প্রয়োগ করছি আমরা? বলো তো কথাটা বাচ্চারা। 100% না, ঠিক আছে না কথাটা আমার? কেউ অ্যাগ্রি করো আমার সাথে? বুঝি নাই ভাইয়া। আমি বললাম আচ্ছা দেখো জিনিসটাকে অন্য স্টাইলে দেখো। এই যে একটা মনে করো একটা রুম, তোমার বাসার ছাদ, এই যে ফ্যান, এই যে ফ্যান এখানে বসাই দিছি, ফ্যানটা ঘোরাচ্ছি আমি এই দিকে বল দিয়া, আর বাতাসটা কোন দিকে লাগে? বাতাসটা কি ওই দিকে লাগে নাকি বাতাসের গায়ে বল প্রয়োগ হয় এইদিকে? বাতাসটা কি তোমার ফ্যানের চারদিকে ছড়ে যায় নাকি নিচের দিকে নিচের আসে? দিকে বল প্রয়োগ হয়। তোমার মাথায় বাতাস নিচের দিকে নামতেছে কি না সেটা বলো। কেউ কি ডিসএগ্রি করো আমার সাথে? নিচের দিকে নামতেছে। এটা সবাই বুঝি আমরা। না, একই ভাইয়া। আচ্ছা, কিন্তু বলটা ওইদিকে প্রয়োগ হচ্ছে না, এতটুকু বুঝছো? মোটরটা যেদিকে ঘুরতেছে সেদিকে কি আদৌ বাতাস যাচ্ছে? যাচ্ছে না, ঠিক কি না? ঠিক। আচ্ছা, তাহলে বিজ্ঞানীরা আজব একটা ব্যাপার লক্ষ্য করলো যে এমন একটা ঘটনা ঘটতেছে যে এখানে কোনো একটা আজব ধরনের বল বাতাসের গায়ে লাগতেছে, আর যখন কোনো কিছুকে ঘোরানো হয় তখনই এই জিনিস দেখা যায়। কোনো একটা চরকির মধ্যে ঘুরান দিয়ে দেখলো যে এরকম ঘটে, ঘুরাইতেছি ডানে বামে ঘড়ির কাঁটার দিকে, বাতাস লাগতেছে উপরের দিকে, আজব ব্যাপার। তখন তারা এই জিনিসটাকে প্রথমে চিন্তা করলো যে এটা ভ্রাম্যমান একটা জিনিস। ভ্রাম্যমান মানে হলো এক জায়গায় স্থির থাকে না, ঘুরতেছে, ঘুরপাক খাচ্ছে,
এরকম জিনিসকে ভ্রাম্যমান বলি আমরা। ভ্রাম্যমান লাইব্রেরি মানে হইলো একটু পরপর এক জায়গা থেকে আরেক জায়গায় বাসে চড়ে চড়ে লাইব্রেরিটা যায় এক জায়গা থেকে আরেক জায়গায়। ঢাকায় দেখা যায় এই ধরনের লাইব্রেরি, গাড়ির ভিতরে লাইব্রেরি থাকে, ভ্রাম্যমান লাইব্রেরি, বিভিন্ন জায়গায় নড়াচড়া করে। আমরা এখানে দেখলাম যে বলটা ভ্রাম্যমান আছে, মানে বলটা যেদিকে দিচ্ছি ওইখান থেকে সইরা এসে অন্য জায়গায় একটা প্রভাব বিস্তার করতে পারতেছে। তখন এই জিনিসটাকে নাম দেওয়া হইল, বাংলায় বলে বলের ভ্রামক। ইংলিশে বলে মুভমেন্ট অফ ফোর্স বা টর্ক। টি না কিন্তু, এটা টি তো এমনি লেখ, টির উপরে মাথাটারে নাচায় দিবে, এটারে বলে টর্ক। গ্রিক প্রতীক মনে হয়, গ্রিক কোনো এবিসিডির মধ্যে থেকে আইছে এটা মনে হইতেছে, আমার মনে নাই, খেয়াল নাই, আমি মনে করে বলতে পারতেছি না, গ্রিক লেটারই মনে হয় এটা। এটাকে বলা হয় টর্ক। সায়েন্টিস্টরা নাম দিল এই জিনিসটার, যে এই যে বলটা ঘুরে ঘুরে ভ্রমণ করে ঘুরে একটা ভ্রামক সৃষ্টি করতেছে, এটার নাম দিল বলের ভ্রামক। আর মানটা তারা হিসাব করে দেখলো কত আসতেছে, ওই যে বলছিলাম যে গুণ আকারে আসতেছে, তারা মানটা বের করে দেখলো যে এফ আর আসে এটার মান, মানে যত বড় পাখা দাও, যত জোরে ঘুরান দাও, তত জোরে বাতাস লাগে। বিশাল পাখা, বিশাল ফ্যান নিয়ে আইবা, বিশাল বিশাল বাতাস লাগবে। ঠিক আছে, তারা এটা বাইর করলো। তখন তার আরেকটা জিনিস খেয়াল করলো, দেখো এই টর্ক বা বলের ভ্রামক বের করতে যায় বিজ্ঞানীরা দেখলো যে এইখানে যদি আর থাকে, সব সময় আর এর দিক বরাবর বল না দিয়ে আমি যদি বলটা এমনে দেই, এফটাকে এমনে প্রয়োগ করি, মাঝখানে একটা থিটা কোণ থাকে, সমস্যাটা কি? আচ্ছা, বেশি সুন্দর হয় না ছবিটা একটু অন্যভাবে আঁকতে হবে। জিনিসটাকে এক পাখা আঁকলে মনে হয় ভালো দেখা যাবে, একটা পাখা আঁকি। হ্যাঁ, ধরো কাজটা করলাম কি, দেখো এটা হলো আর ছিল অবস্থান ভেক্টরটা, এরপরে বলটা দিলাম হইলো এমনে করে বাঁকা করে, এই খাইছে, চাপ লাগে গেল। হোয়াইট স্ক্রিনে পড়াই, চোখের ব্যালেন্স করাই এনার্জির, হোয়াইট স্ক্রিনে ব্ল্যাক লেখা দেখাই। এখানে এটা ছিল আর আমরা যে বলটা সেটা দিছি এইভাবে, সোজাসুজি দেই না, 90 ডিগ্রি বরাবর দেই না। এবার মধ্যবর্তী কোণ আছে থেটা। তো সায়েন্টিস্টরা এখন আবার সেই টর্কের মান হিসাব করতে যায়, দেখলো যে এই যে আর আর এই তোমার এই যে আর আর এই এফ, এই দুটা ভেক্টরের মধ্যে 90 ডিগ্রি কোণ করে যদি যোগ করি, একটু আগে আমরা গুণ করতেছিলাম, সরি যোগ না, যদি আমরা 90 ডিগ্রি কোণ করে গুণ করি তাহলে টর্কের মানটা ঠিক মতো হিসাব করা যায়। মানে তারা টর্ক বের করে দেখলো যে এফ আর কস থেটা নিলে কাম হয় না। আগের বার যেমন কাজ হইতেছিল, ভেক্টর দুটারে গুণ করলে কস থেটা নিলে কাজ হইতেছিল, এখন দেখতেছে যে না, হয় না। টর্কের মান আসলে দেখা যাইতেছে সাইন থেটার উপর ডিপেন্ড করতেছে। এটার কারণ তোমরা এমনি বুঝতে পারতেছ। আমি যদি এটাকে বাঁকাভাবে বলটা প্রয়োগ করি, এর যে অংশটা ঘুরাইতে কাজ করবে, এই ভেক্টরটার যে অংশটা, যে উপাংশটা জিনিসটাকে ঘোরাবে, সেটা তো আর এই উপাংশ না। একটা ভেক্টরের দুইটা লম্ব উপাংশ নিলে এই উপাংশটা কোনো কাজ করবে না, তো পাখাটারে কি ভাঙে ছিঁড়ে আনবে না কিসে? পাখাটা ঘোরার জন্য বলের এই উপাংশটা লাগবে। এই উপাংশটা কিন্তু খুব ভালো করে দেখো, এফ সাইন থেটা। গত ক্লাসে যারা করো নাই তাদের একটু মনে করে দিচ্ছি, আর একটা ভেক্টর থাকলে এটা যদি থেটা কোণ হয়, তাইলে আর ভেক্টরের দুইটা লম্ব উপাংশ নিলে, লম্ব উপাংশের মানে হলো ভেক্টর দুইটার উপাংশ পরস্পরের সাথে লম্ব হয়, সেটার একটার মান পাওয়া যায় কস থেটা আর কস থেটা, আর একটা হবে আর সাইন থেটা। এটার প্রমাণ দেখাইছিলাম গত ক্লাসে। থেটার সাথে যে উপাংশটা থাকে সেটা হলো আর কস থেটা, আর অপরটা হয় আর সাইন থেটা। আর উপাংশ কি বলছিলাম, সেটা সংজ্ঞা বলছিলাম যে উপাংশ হলো ভেক্টরের আশেপাশে ওই ভেক্টরের প্রভাব, বা বলতে পারো এই দুটারে যোগ করলে পাওয়া যাবে এইটারে। তোমাদের বইয়ের মধ্যে দেখবা ভেক্টরের এই উপাংশটাও আছে, আবার এখানে এই দুইটাও আছে। ছবিটা আসলে দুইটা ছবি এখানে, এই জিনিসটা ভুল। যখন তুমি একটা ভেক্টর এইভাবে আঁকতেছো আর
আর তার দুইটা লম্ব উপাংশ দিচ্ছ এইভাবে করে পি আর কিউ, তখন এই দুইটা ছবিকে এক করে তোমার বইয়ে আঁকা থাকে। কিন্তু বাস্তবে এইরকম জিনিস ঘটে না। কথাটা বুঝিয়ে বলি, যখন একটা ভেক্টরকে উপাংশে ভাগ করে ফেলো তখন ওই ভেক্টরটা আবার কোথা থেকে থাকলো? এই যে এখানে যদি তুমি ভাগই করে ফেলো দুটো উপাংশে, তাহলে এই জিনিসটা আঁকাটা ঠিক না, ভুল আঁকা রয়েছে বইয়ের মধ্যে। কিন্তু বইয়ের মধ্যে এই জিনিসটা ভালো করে লেখা থাকে না, কিন্তু তোমার মনে হয় যে এটাই সঠিক ছবি। যাই হোক, উপাংশ থেকে আমরা ফিরে আসি। যে কথাটা বলতেছিলাম, আমরা এইখানে আমাদের এফ বলটার দুইটা উপাংশ যদি নেই, তার এই উপাংশটা আমার কোনো কাজে লাগবে না ফ্যানটা ঘোরাইতে। যেটা কাজে লাগবে সেটা হলো এই উপাংশটা, আর সেটার মান হলো এফ সাইন থেটা। এফ সাইন থেটার সাথে আর এর গুণ করে সায়েন্টিস্টরা দেখলো যে বাস্তবেই যে টর্কটা পাওয়া যাচ্ছে সেটার সাথে মিলে। তখন তারা ভেক্টর গুণের আরেকটা নিয়ম বের করলো, সেটা হলো এফ আর কে ক্রস গুণন করব, আর গুণন করলে সেটার মান আসবে আর এফ সাইন থেটা বা এফ আর সাইন থেটা। সো আরেক ধরনের গুণ সে প্রকৃতিতে, যে বাতাস খায় বুঝতে পারলো যে আরেক ধরনের গুণ প্রকৃতিতে এক্সিস্ট করে, পৃথিবীতে আছে। ভেক্টর দুইটা পরস্পরের সাথে গুণ হয়ে এমনভাবে রেজাল্ট আসতে পারে আর এফ সাইন থেটা ভ্রাম্যমান জিনিসগুলোর ক্ষেত্রে। তারপরে তারা আরেকটা সমস্যায় পড়ে গেল। আগের বার তো কাজ ছিল, কাজের দিক ছিল না, কিন্তু এখন ফ্যানটারে বা কোনো কিছুরে ডানে ঘুরে দেখে বাতাস এইদিকে আসে, এন্টি ক্লকওয়াইজ ঘুরে দেখে বাতাস এইদিকে আসে, আবার ক্লকওয়াইজ ঘুরে দেখে বাতাস উল্টা দিকে যায়। কি কেমন ঝামেলা! বাতাস যদি একদিকে থাকতো তাও বোঝা যেত যে এটা একটা স্কেলার রাশি মনে হয়, কিন্তু এই টর্কটার মধ্যে স্কেলার রাশির বৈশিষ্ট্য পাওয়া গেল না। ফ্যানরে একদিকে ঘুরান দিলে একদিকে বাতাস দিচ্ছে, ফ্যানের পাখা যদি একদম সমান করে দাও আবার আরেক দিকে ঘুরাইয়া দিলে অন্যদিকে বাতাস সৃষ্টি হচ্ছে। নর্মালি ফ্যানের মধ্যে এই জিনিসটা লক্ষ্য করতে কষ্ট হয়, কারণ ফ্যানের পাখারে বাঁকাই দেওয়া হয়। কিন্তু তুমি হাতে নিয়ে চরকিরে একটা চরকি বানিয়ে ট্রাই করলে দেখবা এন্টি ক্লকওয়াইজ ঘুরাইলে একদিকে বাতাস আসে, ক্লকওয়াইজ ঘুরাইলে আরেক দিকে বাতাস আসে। সায়েন্টিস্টদের মনে এখন ঝামেলা পাইকে গেল। তারা চিন্তা করলো এ তো মহা ঝামেলা। এইটার আমরা ভাবছিলাম যে একটু আগে কাজের মতো এটা মনে একটা স্কেলার রাশি হবে, কিন্তু তা তো হইল না, এটা একটা ভেক্টর রাশি। এবং এটার এখন দিক নির্ণয় করা নিয়ে মহা ঝামেলা পাইকে গেল। এই যে ভেক্টর রাশি, যেহেতু এটা মান আছে, দিকও আছে, দিক থাকলে সেটাকে আমরা একক ভেক্টর দিয়ে গুণ করে দেই। তোমরা যারা ভেক্টরে প্রথম ক্লাস করেছ, যে কোনো একটা একক ভেক্টর দিয়ে গুণ করলে, মানকে একক ভেক্টর দিয়ে গুণ করলে, একক ভেক্টর মানে তার মান এক, একের সাথে কোনো একটা কিছু গুণ করে দিলে 5, 6, 7, ওইটা একটা ভেক্টর রাশি হয়ে যায়। সায়েন্টিস্টরা এই প্রতীকটারে বলে ইটা, ইটা হ্যাট। এই ইটা হ্যাট দ্বারা তারা দিকটাকে প্রকাশ করা শুরু করলো। সো ওভারঅল যেটা হইল সেটা একটু ভালো করে বলি। প্রকৃতিতে পাওয়া ঘটনাকে ব্যাখ্যা করার জন্য, এক ধরনের বলকে ব্যাখ্যা করার জন্য আমরা আরেকটা গুণ তৈরি করলাম, এটাকে বলা হয় ক্রস মাল্টিপ্লিকেশন। অথবা কি বলতে পারো, ভেক্টর গুণন। ভেক্টর গুণন বা ক্রস গুণন যাই বলো, এটার মানে হলো এ ক্রস বি করলে আরেকটা ভেক্টর রাশি পাওয়া যাবে, যেটার মান হবে এ আর বি এর মধ্যে সাইন থেটা দ্বারা গুণ করে দিবা। থেটা হবে এ আর বির মধ্যবর্তী কোণ, আর পাশে একটা ইটা হ্যাট ভেক্টর দ্বারা এটার গুণ করে দিয়ে ভেক্টর রাশি বানায় দিবা। ইটা হ্যাটের দিক নির্ণয় করার পদ্ধতি তারা বাইর করছে, সেটা নিয়ে কথা বলতেছি। এই চ্যাপ্টারে ম্যাগনেট পড়তে ওইটাই লাগবে আসলে বেসিক্যালি, বাট সবাই যেহেতু আসে হয় ভেক্টরে ভরে ফেললাম। সায়েন্টিস্টরা যেটা বের করছে সেটা হলো, যদি এইদিকে আর থাকে, আর ভেক্টর, এইদিকে বল দাও, তাহলে বাতাসটা লাগে। ও সায়েন্টিস্টরা বের করে না, তো তুমি বের করতে পারো, তোমার মাথার উপরে ঘুরতেছে এই জিনিস। বাতাসটা এইদিকে বাইরে হয়ে আসে, মানে টর্ক এইদিকে কাজ করে। তার মানে সায়েন্টিস্টরা বলল এই ইটা হইল এ বি তলের লম্বভাবে কাজ করে। ফ্যানটা যদি একটা পৃষ্ঠের মধ্যে, আমি একটা ওয়ালের মধ্যে চিন্তা করি, এই তলের থেকে লম্বভাবে বেরোয় আসে আমার ইটা ভেক্টরটা। সো ইটা ভেক্টরের দিক হইল এ বি এর
সাথে লম্ব বরাবর। কথাটা লিখে নাও সবাই। এখন তোমাদের শিখাবো কেমনে করে ক্রস গুণন করার পর এই যে সি যে ভেক্টরটা পাবা। প্রথম কথা, তোমরা দুইটা গুণন বুঝছো কিনা আমাকে একটু বলো। ডট গুণনের মানে কেন তৈরি হয়েছে, আর দুইটা ভেক্টরকে ক্রস গুণন করার উপায় কেন তৈরি হয়েছে, আর কেন ক্রস গুণন করলে এ বি সাইন থেটা মান আসে, আর কেন ডট গুণন করলে এ বি কস থেটা মান আসে, সেটা কি তোমাদের কাছে একটু এখন ক্লিয়ার আছে? তোমাদের কি লাইন আছে, কানেকশন আছে কারো, না নাই চলে গেছে? ছাত্র পড়তে তোমরা আছো কেউ? হ্যালো, ওকে, ক্লাসটা আপাতত এখানে শেষ করে দিচ্ছি।